হাম ও উপসর্গ নিয়ে আরো 2 জনের মৃত্যু, ভর্তি 950-র বেশি। সারা দেশে টিকাদান শুরু 20 এপ্রিল। ক্যাম্পেইনের 45 দিনে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা। জ্বালানির সংকট বাড়ছেই। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। ফুয়েল কার্ড ও ট্যাগ অফিসারের উপস্থিতিতে বিভিন্ন স্থানে তেল বিক্রি। কক্সবাজারে হামলার শিকার নিউজিল্যান্ডের পর্যটক পরিবার উদ্ধার। লুট করা মালামাল উদ্ধার হলেও আটক হয়নি কেউ। নিরাপত্তা দিচ্ছে কোস্টগার্ড। খালের বাঁধ ভেঙে হুহু করে হাওরে ঢুকছে পানি। ভারী বৃষ্টিতে সুনামগঞ্জের শান্তিগঞ্জে ডুবল বিস্তীর্ণ জমির বোরো ধান। ব্যাপক লোকসানের শঙ্কায় কৃষক। এবং শহরের ওপর চাপ কমাতে চট্টগ্রাম সিটিতে যুক্ত হচ্ছে 6 উপজেলা। তৈরি করা হবে 2টি স্যাটেলাইট টাউন। সেতু ফ্লাইওভারে টোল বন্ধ না হলে পরিকল্পনা ব্যর্থ হওয়ার শঙ্কা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। কমছে না হামের সংক্রমণ। 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 2 শিশুর। নতুন করে ভর্তি করা হয়েছে আরও 968 জনকে। শয্যা সংকট থাকায় চিকিৎসা সেবা নিতে সমস্যায় পড়তে হচ্ছে স্বজনদের। এদিকে সারা দেশে একযোগে টিকাদান শুরু 20 এপ্রিল। আগে নেওয়া থাকলেও দিতে হবে 6 থেকে 59 মাস বয়সীদের। ক্যাম্পেইন সফল হলে 45 দিনে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা। হাসপাতালের ওয়ার্ডগুলোতে খালি নেই শয্যা। প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে নতুন নতুন শিশু আসছে চিকিৎসা নিতে। জায়গা না পেয়ে মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে তাদের। লক্ষ্মীপুরে হাম উপসর্গ নিয়ে ভর্তির বেশিরভাগই শিশু। সদর হাসপাতালে নতুন ভর্তি 5 জন। আর গত 12 দিনে জেলায় 105 জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি। সর্দি জ্বর কাশি ছিল প্রথমে, ওষুধ খাওয়ার পরে এগুলো গায়ে উঠছে। 3টে বাচ্চা কিভাবে শোয়া, 3টে বাচ্চা 3টে মাথা না, কিভাবে শো, কিভাবে খাবা, কিভাবে কি আরে। কুমিল্লায় ক্রমান্বয়ে বাড়ছে হামের প্রাদুর্ভাব। জ্বর, সর্দি, কাশি, লাল রেশ ও চোখ দিয়ে পানি ঝরার লক্ষণ নিয়ে হাসপাতালে রোগীরা। নতুন করে জেলায় হাম উপসর্গ নিয়ে ভর্তি 23 জন। আর 12 জন রোগী সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। 1000 টাকা দিছি ওরে ক্যানালা ফিট করার জন্য। ইনজেকশন সিরিজ, তারপরে যে ক্যানালা ফিট করার যে কস্টেপ, এটা সব বাইরে থেকে কিনতে হচ্ছে। নোয়াখালীতে একদিন থেকে 14 বছর বয়সী 45 জন রোগী বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে হাম আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। নতুন ভর্তি হয়েছেন 16 জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 12 জন। গত 24 ঘন্টায় সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছে 16 জন। বর্তমানে আমাদের ওয়ার্ডে ভর্তি রোগী আছে হচ্ছে 45 জন এবং আমরা গত 24 ঘন্টায় আমরা 12 জন রোগীকে ছুটি দিয়েছি। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। নতুন 6 জন সহ শনিবার সকালে হাসপাতালে উপসর্গ নিয়ে 33 জন ভর্তি হয়েছেন। তবে চাঁদপুরে হামের প্রকোপ কিছুটা কমেছে। সদর হাসপাতালে 21 শিশু হামের চিকিৎসা নিচ্ছেন। নতুন ভর্তি 5 জন আর সুস্থ হয়েছেন 5 জন। এদিকে সারা দেশে একযোগে টিকাদান শুরু হবে 20 এপ্রিল। আগে নেওয়া থাকলেও দিতে হবে 6 থেকে 59 মাস বয়সীদের। ক্যাম্পেইন সফল হলে 45 দিনে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা স্বাস্থ্য বিভাগের। তানজিল হাসনাত, সময় সংবাদ। এদিকে গত 2 দিনে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে 4 শিশুর মৃত্যু হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মেহেদি হাসান বাপ্পি। সরাসরি যাচ্ছি তার কাছে। মেহেদি। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা এই মুহূর্তে রয়েছি। প্রতিদিনই এখানে হামের উপসর্গ নিয়ে রোগীর ভর্তি সংখ্যা আমরা বেড়েই চলছে সেটি দেখতে পাচ্ছি। এবং এই হাসপাতালটিতে 3টি ওয়ার্ডে মূলত হামের শিশুদের যারা হামের উপসর্গ নিয়ে আসছেন তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং এই 3টি কক্ষে গত 24 ঘন্টায় নতুন করে 21 জন রোগী ভর্তি হয়েছেন। এবং এই 3টি ওয়ার্ডে গত 24 ঘন্টায় এখন পর্যন্ত চিকিৎসা নিচ্ছেন 110 জন। এছাড়া ছাড়পত্র নিয়েছেন নতুন 21 জন রোগীর বিপরীতে ছাড়পত্র নিয়ে গেছেন মাত্র 3 জন। আমরা এই মুহূর্তে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছি এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি হামের যে চিত্রটি সেটি দেখানোর চেষ্টা করেছি। একটু জানিয়ে রাখি, গত 9, 8 ও 9 এপ্রিল এই হাসপাতালেই 4 জন শিশু হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন, যার ফলে এই বিভাগ জুড়েই কিন্তু হামের যে উদ্বেগ সেটি ছড়িয়ে পড়েছে। আমরা অভিভাবকদের আতঙ্কিত হতে দেখেছি, বিশেষ করে তারা এই মৃত্যু সংবাদ পর থেকেই তারা তাদের সন্তানকে নিয়ে বিশেষ করে বেশি আতঙ্কিত হয়ে পড়ছেন। আমরা স্বাস্থ্য অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে হামের প্রাদুর্ভাব ঠেকানোর জন্য তারা সব ধরনের প্রস্তুতি নিলেও বিশেষ করে টিকা
টিকা কার্যক্রমে তারা জোর দিয়েছেন এবং গত 5 এপ্রিল বরিশাল বিভাগে এই টিকা কার্যক্রম শুরু হয়েছে। বিভাগের 4টি উপজেলাতে এই টিকা কার্যক্রম শুরু হয়েছে এবং সেখানে প্রাথমিকভাবে প্রায় 1,23,000 শিশুকে আমরা টিকা দেওয়ার কথা তারা বলেছেন। আমরা সেই খবর স্বাস্থ্য অধিদপ্তরের কাছ থেকে পেয়েছিলাম। আমরা শেরেবাংলা মেডিকেল কলেজ যে হাসপাতালটিতে রয়েছে, এখানে যে স্বাস্থ্য কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন এখানে প্রতিনিয়ত রোগী বাড়ায়, তাদের সেই পর্যাপ্ত বেড না থাকায় একই বেডে আমরা 3 থেকে 4 জন হাম আক্রান্ত শিশুকেও চিকিৎসা নিতে দেখেছি এবং অনেক ক্ষেত্রে তারা বেড না পেয়ে মেঝেতে, বিশেষ করে মেঝেতে তারা চিকিৎসা নিচ্ছেন, যার ফলে অভিভাবকরা বলছেন যে এই যে মেঝে থেকে যে ঠান্ডা উৎপন্ন হয় এতে তাদের শিশু আরও বিশেষ করে ঠান্ডায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকেই যায়। এবং বরিশাল স্বাস্থ্য অধিদপ্তরের যে কার্যালয় সেখান থেকে তারা বলছেন এই টিকার কার্যক্রমটা যদি তারা সম্পূর্ণ করতে পারেন সেক্ষেত্রে এর প্রাদুর্ভাব কিছুটা হলেও কমিয়ে আনা সম্ভব হবে। আমরা শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আপনাদেরকে সেই চিত্র সরাসরি দেখানোর চেষ্টা করেছি। আমরা হাম ওয়ার্ডে, যেটি 2 তলার যে হাম ওয়ার্ড রয়েছে, আমরা সেখানে রয়েছি। এখানে 20টি বেডে মূলত চিকিৎসা দেওয়া হচ্ছে। 20টি বেডে এই মুহূর্তে রোগী ভর্তি রয়েছেন মোট 59 জন। যেটি গতকাল ছিল 53 জনে, সেটি এই ওয়ার্ডে নতুন 8 জন ভর্তি হয়ে সেটি 59 জনে তৈরি হচ্ছেন। আমরা শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আপনাদেরকে সরাসরি সেই চিত্র দেখানোর চেষ্টা করছি এবং আমরা এই হাসপাতালে যে 4 জন শিশুর মৃত্যুর খবরের পরে কিন্তু বিভাগ জুড়ে যে হামের যে একটা উদ্বেগ ছড়িয়ে পড়েছে এবং অভিভাবকদের মধ্যে যে আতঙ্কটি ছড়িয়ে পড়েছে সেটি কিন্তু বিভাগ জুড়েই রয়েছে। আমরা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছিলাম, এখান থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মেহেদী হাসান বাপ্পি। সারা দেশে জ্বালানি তেলের সংকট বাড়ছে প্রতিনিয়ত। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারিতে দাঁড়িয়ে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। এ অবস্থায় ফুয়েল কার্ড এবং ট্যাগ অফিসারের উপস্থিতিতে তেল বিক্রি করা হচ্ছে বিভিন্ন জায়গায়। জ্বালানি তেলের জন্য দীর্ঘ অপেক্ষায় থেকে হয়রান চালকরা। দিনের অর্ধেক সময় কেটে যাচ্ছে, তবুও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি তেল। ফেনীতে জ্বালানি তেলের সংকট এখনও কাটেনি। জেলার 28টি পেট্রোল পাম্পের কোনোটিতেই মিলছে না চাহিদা মতো জ্বালানি তেল, অথচ এখানে অকটেন ও পেট্রোলের চাহিদা রয়েছে 2.5 লাখ লিটার। চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের সরবরাহ না পেলে এই সংকট কাটানো সম্ভব নয় বলে মনে করেন জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির নেতারা। সংকট তো আজকে অনেকদিন ধরে দেখতেছি, সেই টাঙ্গের থেকে এই পর্যন্ত আসছি, কোনো তেল পাই না। 2 ঘন্টার উপরে লাগবে, 200 টাকার তেল লইতে। তো আমরা কি ব্যবসা করবো না তেলের জন্য আমরা সময় কাটাবো? প্রতিটা পাম্পকে যদি তাদের চাহিদা অনুপাতে দেওয়া হলে তাহলে উত্তোলন হওয়া সম্ভব হবে। নেত্রকোনার 18টি তেলের পাম্পে 1 কিংবা 2 দিন পরপরই তেল দেওয়া হচ্ছে। এরপরও লাইনে থেকে তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। আমি সকাল 7টা থেকে ওই লাইনে দাঁড়ায় রয়েছি, এখন 12টা বাজে, এখন পর্যন্ত আমি কোনো তেলের হদিশই পাই নাই। পাহাড়ি এলাকাতেও জ্বালানি তেল নিয়ে নেই স্বস্তির বার্তা। যানবাহনের লাইনের সারি 2 থেকে 3 কিলোমিটার ছাড়িয়ে গেছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর মিলছে না সামান্য তেল। সবগুলো পাম্পে গেছে, কোনো পাম্পে তেল দিতেছে না। বিশাল লাইন থেকে আমি বোতল নিয়ে আসছিলাম এখানে, এখন মেশিন নষ্ট। এছাড়া বান্দরবানে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে। পর্যটন নগরী হওয়ায় স্থানীয়দের পাশাপাশি তেল পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে পর্যটকদেরও। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। সোনাদিয়া চরে ট্রলারে হামলা ও লুটপাটের শিকার নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি কক্সবাজারে নিরাপদে আছে। নিরাপত্তা নিশ্চিত করে তাদের দেশে ফেরার ব্যবস্থা নিচ্ছে কোস্টগার্ড। এদিকে উপকূল থেকে অস্ত্রগুলি সহ 10 জনকে আটক ও জিম্মি 3 জেলেকে উদ্ধার করা হয়েছে। নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড পুর্নি পরিবার সহ 2024 সালে বাংলাদেশে এসে সমুদ্র পথে বিশ্ব ভ্রমণের উদ্যোগ নেন। যদিও নিরাপত্তাজনিত কারণে কর্তৃপক্ষ তাদের নিরুৎসাহিত করে। নির্দেশনা উপেক্ষা করে গত 8 এপ্রিল সোনাদিয়ার চরে অবস্থানকালে হামলার শিকার হলে কোস্টগার্ড অভিযান চালিয়ে তাদের জীবিত উদ্ধার ও লুট হওয়া মালামাল উদ্ধার করে। নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি বর্তমানে কক্সবাজারের বাকখালী নদীতে দ্বীপবালিকা তরীতে নিরাপদে রয়েছে। কোস্টগার্ড তাদের নিরাপত্তার পাশাপাশি সব ধরনের সহযোগিতা দিচ্ছে ও দেশে ফেরার ব্যবস্থা নিচ্ছে।
নিউজিল্যান্ডের এই 4 জন নাগরিক বর্তমানে আমাদের বাংলাদেশ কোস্টগার্ডের অধীনে, তারা অত্যন্ত নিরাপত্তার সাথে এখানে অবস্থান করছে। আমাদের দেশে নিরাপদে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করব। এদিকে শুক্রবার রাতে কক্সবাজার সমুদ্র এলাকায় একটি সন্দেহজনক ট্রলারকে থামাতে সংকেত দেওয়া হলে তা অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ট্রলারটি জব্দ করা হয়। তল্লাশিতে অস্ত্র ও গুলিসহ কথিত ডাকাত পারভেজ বাহিনীর 10 সদস্যকে আটক করা হয়। একই সঙ্গে তাদের কাছ থেকে জিম্মি থাকা 3 জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে আটক ব্যক্তিদের স্বজনদের দাবি তারা ডাকাত নন। সব কিছু নিয়ে বুটটা চালাই আইতে ওরা আবার বার্মিকে চলে গেল। তখন আবার আমাদের মধ্যে একটা ফোন থেকে গেছিল, ওই ফোন দিয়ে আমরা উপরে ফোন দিয়েছি, আমাদের মধ্যে এরকম আক্রমণ হয়েছে, ডাকাতি হয়েছে, আমাদেরকে অনেক মারধর করছিল, তোমরা যেভাবে পারো আমাদেরকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাও। তারা গিয়া বেগিন অস্তর বেগিন ভাইয়া বরবুটার বেগিন বরবুটার এড়ে তারা তো অনেক সুনাফা উস গাড়া এ নবুড়ত কে সুনাফা। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে কোস্টগার্ড জানায়, মহেশখালী, সোনাদিয়া ও কুতুবদিয়া উপকূলীয় এলাকাকে দস্যুমুক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড সবসময় সক্রিয় রয়েছে। আমরা আমাদের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এসব ডাকাতদের নির্মূল করার জন্য সবসময় সচেষ্ট থাকি। এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল দিয়ে মিয়ানমারে পাচারের সময় 5000 লিটার ডিজেল সহ বিভিন্ন সামগ্রী সহ 5 জনকে আটক করেছে কোস্টগার্ড। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় মানব পাচার চক্র। উন্নত জীবনের প্রলোভনে মালয়েশিয়া নেয়ার কথা বলে জোগাড় করছে তরুণ তরুণীদের। সাগরপথে ঝুঁকিপূর্ণ যাত্রার মাঝপথে জিম্মি করে হাতিয়ে নিচ্ছে বিপুল অর্থ। সংশ্লিষ্টরা জানান, শরণার্থীর জীবন থেকে মুক্তির আশায় ঝুঁকি নিচ্ছেন অনেকে। উদ্ধার হওয়ার পর তাদেরকে ক্যাম্পে ফিরিয়ে এনে কাউন্সেলিং করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়ার 4 নম্বর ক্যাম্পের বাসিন্দা কালাপুতুর বাবা মাকে কিছু না জানিয়ে ঘর থেকে বের হয়ে যায় তার 20 বছরের ছেলে হামিদুল্লাহ। 14 দিন পর জানা যায় সাগরপথে ট্রলারে করে সে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। কিন্তু এখন দালাল চক্র তার কাছ থেকে দাবি করছে 4 লাখ টাকা। এতে দিশেহারা পরিবারটি। একই চিত্র শুধু কালাপুতুর পরিবারেই নয়, খায়রুল বশর ও নূরহাবার সন্তানরাও সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পর দালালদের হাতে আটক রয়েছে। রোহিঙ্গা আশ্রয় শিবিরে মানব পাচার চক্রের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ রোহিঙ্গাদের। এদিকে প্রলোভন ও উন্নত জীবনের আশায় অনেকেই ঝুঁকি নিয়ে সাগরপথে মালয়েশিয়ার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। তাদেরকে কাউন্সেলিং করি এবং আইনগতভাবে তাদের তারা যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করে আমরা সেই বিষয়ে ব্যবস্থা নিই। বাইরের যে মানবিক সহায়তা কার্যক্রম সেটি গুটিয়ে ফেলেছেন। তারপর আমরা ধন্যবাদ জানাই যে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এখানে সাহায্য করে আসছে, যদিও আগের মতো না। গত 5 মাসে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় কক্সবাজার থেকে 335 জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। একই সময়ে মানব পাচারের সঙ্গে জড়িত 30 জনকে আটক করা হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলার সময় আরও থাকছে। জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার। পারিবারিক কলহের জেরে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের। ঢাকা থেকে লালমনিরহাট যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। সৈয়দপুর সিএমএইচে চিকিৎসাধীন আছেন তিনি। নিজ জেলা লালমনিরহাট যাওয়ার উদ্দেশ্যে সকাল 8টা 30 এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন আসাদুল হাবিব দুলু। এর পরপরই অসুস্থ বোধ করলে বিমানবন্দরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রক্তচাপ কমে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে সৈয়দপুর সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নেয়ার পর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে মন্ত্রীর। পরীক্ষা কেন্দ্রগুলো থাকবে সিসি ক্যামেরার আওতায়। কেউ নকলে সহায়তা করলে আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে রাজশাহী শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের মাধ্যমে জনসম্পদকে মানব সম্পদে রূপান্তরের কথাও জানান মন্ত্রী।
আমাদেরকে সুন্দরভাবে পরীক্ষা নিতে হবে। আমাদের এখানে যেন কোনো রকম আনফেয়ারনেস না হয়, পরীক্ষার ফলগুলো যেন আনডিস্টার্ব থাকে। সারা বাংলাদেশে চিঠি দিয়ে দেব যে পরীক্ষার সময় যেন বিদ্যুৎ বিভ্রাট না হয়। মাননীয় প্রধানমন্ত্রী অফিস থেকে দেওয়া হবে। টেকনিক্যাল রিজন হলে কিন্তু আপনার কোনো রিজনেবল রিজন থাকবে না। আর যদি কেউ ওই রিজনেবল রিজন করেন তাহলে বলবো চালাকি হচ্ছে, তখন ওইদিকেই কিন্তু আমার ধনুক যাবে বেশি। 1980 সালের একটা যে আইন পাল্টাচ্ছে, সেখানে সংঘবদ্ধ চক্র যদি কোথাও নকলের সহযোগিতা করে তাদেরকেও আইনের আওতা আনতে হবে। আমরা চাই না অটো প্রমোশন হোক, আমরা চাই না বিনা মেধায় শুধু লেখাপড়া করবে সার্টিফিকেট, এটা আমরা চাই না। দেশের বাজার থেকে সিন্ডিকেটের নাম মুছে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন শিল্প, বস্ত্র, পাট ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেটে কৃষকের হাট উদ্বোধন করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, নিম্ন আয়ের মানুষের জন্য চাঁদাবাজি মুক্ত বাজার গড়ে তোলা ও টিসিবির ভর্তুকি কমিয়ে কার্যক্রম বাড়াতেই প্রতিটি জেলায় কৃষকের হাট বসানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর আগে কৃষকের হাট পরিদর্শন করেন মন্ত্রী। হাটে ন্যায্য মূল্যে পণ্য পেয়ে খুশি ক্রেতারা, আর কোনো সিন্ডিকেট ছাড়াই নিজেদের পণ্য বিক্রি করতে পেরে খুশি কৃষকরাও। কৃষক যারা তাদের পণ্য উৎপাদন করে তারা অনেক সময় তাদের উৎপাদন মূল্যও পায় না। আবার ভোক্তা পর্যায়ে যখন পণ্যটা আসে তখন দেখা যায় যে সেটি ক্রয় সীমার বাইরে। আবার অনেক সময় যারা মধ্যস্বত্বভোগী তারা পরিস্থিতিটাকে ম্যানিপুলেট করে। বাজারের এই অব্যবস্থাপনাটা দূর করার উদ্দেশ্যে আমরা সিলেটে একটা পাইলট প্রকল্প হিসাবে এই কৃষকের হাটের উদ্যোগটা নিয়েছি। এটির আরেকটা উদ্দেশ্য, বাজার ম্যানিপুলেট যারা করেন, হঠাৎ করে পণ্যের দাম লাভ দেয়, এটার এগেনস্টে এটা একটা কাউন্টার ব্যালেন্স হিসাবে কাজ করবে। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী। সকাল থেকে গাজীপুর মহানগরের বিভিন্ন ইউনিট থেকে মিছিল নিয়ে শিববাড়ি মোড়ে জড়ো হতে থাকেন জামাত শিবিরের নেতাকর্মীরা। এ সময় তারা গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে বক্তারা বলেন, জনগণের মতামতের প্রতিফলন ঘটাতেই এ গণভোট আয়োজন করা হয়েছিল, যা বাস্তবায়ন করা এখন সময়ের দাবি। লেবাননের বৈরুতে ইসরায়েলের বোমা হামলায় নিহত দীপালি আক্তারের গ্রামের বাড়ি ফরিদপুরে শোকের মাতম। আকস্মিক এই মৃত্যুতে হতদরিদ্র পরিবারটি দিশেহারা। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা চেয়েছে পরিবারটি। শিকদার সজলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। লেবাননের বৈরুতে মানবতা বিরোধী ইসরায়েলের বোমা হামলায় প্রাণ যায় বাংলাদেশের নারী দীপালি আক্তারের। মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকেই বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন স্বজনরা। ছোট বয়সে মাকে হারিয়ে হতদরিদ্র পরিবারের সচ্ছলতা ফেরাতে 2011 সালে 18 বছর বয়সে লেবাননে পাড়ি দেন দীপালি আক্তার। সংগ্রাম করে শুধু নিজে বাঁচেননি, প্রবাসের হাড়ভাঙা পরিশ্রমে হাসি ফুটিয়েছিলেন 6 সদস্যের পরিবারের মুখে। তবে সুযোগ হয়নি ঘর বাঁধার। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান যুদ্ধে গত 8 এপ্রিল রাতে লেবাননের রাজধানীর বৈরুতে হামারা এলাকায় ইসরায়েলি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে গৃহকর্তার পরিবারের 6 সদস্যের সঙ্গে নিহত হন দীপালি আক্তার। শান্তির জন্য এই দেশ ছেড়ে প্রবাসের মাটিতে যায়, তাছাড়া ভাই বোন আত্মীয় স্বজন ছাড়া কেউ যায় না কখনো। সরকারের কাছে দাবি, আমার মেয়েটা আমার কাছে দেখুক, তবু আমি এক নজর দেখেছি। দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে নিহতের বিষয়ে নিশ্চিত হলে শোকে স্তব্ধ হয়ে পড়েন পরিবারের সদস্যরা। তার লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। হামলায় তার মৃত্যু হয়, আমরা তাই সেই শোকাহত পরিবারের সমবেদনা জানাচ্ছি। টাকা পয়সা ইনকাম করছে, পরিবার খাইয়ে পরিবারছে, এখন তো আল্লাহ ওর দুনিয়া থেকে নিয়ে গেছে। শনিবার দুপুরে নিহত দীপালির বাড়িতে যান প্রশাসন ও প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক সহ কর্মকর্তারা। এ সময় তারা দীপালির পরিবারকে নগদ 10,000 টাকা ও শুকনো খাবার হস্তান্তর করেন। ওইখানকার কমিউনিটির সাথে আমাদের কথা হয়েছে, লাশ সংরক্ষিত আছে, আর দূতাবাস দ্রুত মৃতদেহটা দেশে পাঠিয়ে দেবে এবং ওনার লাশ যত দ্রুত আনা যায় সেই বিষয়ে আমরা প্রবাসী কল্যাণ দপ্তরের সাথে যোগাযোগ করে প্রচেষ্টা হাতে নিয়েছি। নিহত দীপালি আক্তার ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পূর্ব মুন্সিরচর গ্রামের মোফাজ্জল শেখের মেয়ে। 3 বোন ও 2 ভাইয়ের মধ্যে চতুর্থ সন্তান ছিলেন তিনি। সময় সংবাদ, ফরিদপুর। পারিবারিক কলহের জেরে জয়পুরহাটে স্ত্রীকে হত্যার পর ধান খেতে লাশ ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি নিহতের স্বজনদের। মাত্র 6 মাস আগে জয়পুরহাটের খেতলালের সুতারপুকুর আদর্শ গ্রামের আশুরা বেগম ও বাবলু মণ্ডলের বিয়ে হয়। শুরু থেকেই তাদের মধ্যে ছিল কলহ, কিন্তু সেই বিরোধ যে শেষ পর্যন্ত কেড়ে নেবে প্রাণ তা কল্পনাও করতে পারেনি কেউ। শুক্রবার রাতে ওই গৃহবধূর মরদেহ মাঠে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। শনিবার দুপুরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। ছোট বউ বিদেশ ছিল, বিদেশ আসার পর আমার শাশুড়ি ছেড়ে দেওয়ার পর আমার শাশুড়ি কেস করেছে। কেসের আয় এখনো কিছু হয় নাই, ওখান যা আমার শাশুড়ি মারে ফেল দিছে। তুই বউ আর এক স্বামী এই তিনজনে মারে ফেলা হয়েছে। কাদের ভিতরে মনে করে কাল্লা এ পর্যন্ত পুঁতে দিছে, দিয়ে খেলে পা দুটা বাড়ি করতেছে। আমি বিচারটা সুস্থভাবে চাই। ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী গা ঢাকা দিলেও শেষ রক্ষা হয়নি। অভিযান চালিয়ে অভিযুক্ত বাবলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুরো বিষয়টা এখনো তদন্তাধীন আছে। আমরা সাসপেক্ট যে আমাদের সন্দেহভাজন তাকে আজকে পাওয়া গেছে, আমরা জিজ্ঞাসাবাদ করতেছি। লাশ ময়না তদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বামী হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। সময় সংবাদ, জয়পুরহাট। বোয়ালখালী, আনোয়ারা, পটিয়া, হাটহাজারী, রাঙ্গুনিয়া ও সীতাকুণ্ডকে যুক্ত করে নতুন মাস্টার প্ল্যান চূড়ান্ত করতে যাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। শহরের উপর চাপ কমাতে ওয়ান সিটি টু টাউন কনসেপ্টে সীমানা বাড়িয়ে 1255 বর্গ কিলোমিটার করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। তবে শাহ আমানত সেতু, কালুরঘাট সেতু এবং পতেঙ্গা ফ্লাইওভারের টোল প্রথা বন্ধ না হলে নতুন এলাকার সংযুক্তি ব্যর্থ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শাখাউত্তিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধিভুক্ত 170 বর্গ কিলোমিটারের বাইরে গিয়ে প্রথমবারের মতো উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া, হাটহাজারীর ফতেহাবাদ কাটিরহাট, রাঙ্গুনিয়ার কাপ্তাই গৌডন, দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী, পটিয়া এবং আনোয়ারাকে নিজেদের সীমানায় আনার পরিকল্পনা অনেকটা চূড়ান্ত করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। 2022 সাল থেকে শুরু হওয়া মাস্টার প্ল্যান প্রণয়নে এবার নগরকে ছড়িয়ে দিতে যুক্ত করা হচ্ছে 6টি উপজেলাকে। মূল শহরটা যদি কর্ণফুলীর এই পারে থাকলেও ওই পারেও একটু নাগরিক সুবিধা দিয়ে একটি দ্বিতীয় নগর হবে, যেটা ওয়ান সিটি টু টাউন। নতুন মাস্টার প্ল্যান বাস্তবায়নের ক্ষেত্রে নিজেদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি অংশীজন সংস্থাগুলোকে এই প্রক্রিয়ায় সংযুক্ত করার পরামর্শ এই প্রকৌশলী নেতার। এটাকে ফলপ্রসূ করতে গেলে তার ক্যাপাসিটিকে বাড়াতে হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী উত্তর এবং দক্ষিণ চট্টগ্রামে নাগরিক সুযোগ সুবিধা সম্বলিত 2টি স্যাটেলাইট টাউন গড়ে তোলা হবে। একই সঙ্গে থাকবে শিল্প কারখানা গড়ে তোলার আলাদা প্রকল্প। শহর কেন্দ্রিক যদি হয় তাহলে কিন্তু হবে না, ওই সমস্ত জায়গার মানুষ এই জায়গায় আসবে না। তো সুতরাং তাদেরকেও সেই সমস্ত ফ্যাসিলিটিস দিয়ে ওই সমস্ত জায়গায় তৈরি করতে হবে। চট্টগ্রাম শহরের অভ্যন্তরে চলাচলের জন্য যেমন শহীদ ওয়াসিম ফ্লাইওভারে টোল দিতে হয়, তেমনি জেলার আনোয়ারা যেতে পতেঙ্গা টানেল, পটিয়া যেতে শাহ আমানত সেতু এবং বোয়ালখালীতে দিতে হয় কালুরঘাট সেতুর টোল। আর এই উপজেলাগুলোকে সংযুক্ত হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মাস্টার প্ল্যানে। শহরের মাঝখানে যদি নদী থাকে তাহলে দুপারে টোল নেওয়া, দুই পারের জনসাধারণ থেকে টোল নেওয়ার কোনো আইন নাই, বিধান নাই। চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ব্যাটিং চূড়ান্ত হলে চলতি বছরের ডিসেম্বরের আগে অনুমোদনের জন্য পাঠানো হবে এই মাস্টার প্ল্যান। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। খাগড়াছড়িতে বিশেষ অভিযানে 1400 রাউন্ড গোলা বারুদ জব্দ করা হয়েছে। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে পানছড়ির বৌদ্ধমণিপাড়া এলাকার কাঁঠালতলি যাত্রী ছাউনি এলাকায় অবস্থান নেয় একটি দল। এক পর্যায়ে 2টি মোটরসাইকেলে আসা 4 ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে মোটরসাইকেল ফেলে দ্রুত পাশের পাহাড়ি এলাকায় পালিয়ে যায় তারা। তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় 1400 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। গোলাবারুদ বিওপিতে নিয়ে আসার পথে সশস্ত্র সন্ত্রাসীরা বিজিবি টহল দলকে ঘেরাওয়ের চেষ্টা করলে অতিরিক্ত সদস্য পৌঁছালে পালিয়ে যায় অভিযুক্তরা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চিটাগাং শপিং কমপ্লেক্স মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। মার্কেট বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন দমকল কর্মী অসুস্থ হয়ে পড়েন। আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে সিটি কর্পোরেশন। ধোঁয়ার কুণ্ডলী হতে পারত ভয়াবহ অগ্নিকাণ্ড। ফায়ার সার্ভিসের চেষ্টায় দ্রুত নিয়ন্ত্রণে আগুন। মার্কেট বন্ধ থাকায় এড়ানো গেছে হতাহত।
শনিবার সকাল 9:30টার দিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালনাধীন চিটাগাং শপিং কমপ্লেক্স মার্কেটের নিচতলায় একটি দোকানে আগুন লাগে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের সদস্যরা। ধোঁয়ার তীব্র কুণ্ডলীর কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় তাদের। এই সময় বেশ কয়েকজন সদস্য অসুস্থ হয়ে পড়েন। পরে 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন, তবে তার আগে 2টি দোকান পুড়ে যায়। কিভাবে আগুনটা নিভানো হবে, নিয়ন্ত্রণ করা যাবে, ওই ধরনের পানির লাইনের ব্যবস্থা এবং বিভিন্ন সুযোগ সুবিধা থাকা দরকার। একটা মার্কেটে ওই অবস্থায় নেই। বিদ্যুতের যে বোল্টটা ছিল, যে পাওয়ারটা ছিল, সে 300 থেকে 400 দোকান পর্যন্ত লোড নিতে পারতো। এখন যে 250 দোকান বৃদ্ধি হয়ে গেছে, তার কোনো কর্পোরেশন থেকে বিদ্যুতের পাওয়ার কোনো বাড়ানো হয় নাই। প্রাথমিকভাবে 2টা টেস্ট আউট করেছি, 2টা কাপড়ের দোকানে। এই আগুনটার সূত্রপাত হতে পারে, তবে কি কারণে হয়েছে বা কেন হয়েছে এটা জানি না। আগুনটা আমরা নিয়ন্ত্রণে বলতে পারি। আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। আমরা একটা তদন্ত কমিটি করছি, ওই তদন্ত কমিটির মধ্যে হয়তো 48 ঘন্টার মধ্যে আমরা বের করতে পারবো কেন হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ধারণা ব্যবসায়ীদের। 3তলা মার্কেটটিতে 500 দোকান রয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। কুড়িগ্রামে ট্রাক্টরের চাপায় এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এদিকে মাদারীপুরে বাস চাপায় অজ্ঞাত এক কিশোর নিহত হয়েছেন। দুপুরে একটি যাত্রীবাহী অটোরিকশা কুড়িগ্রামের উলিপুর বাজারের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর অটোরিকশাটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে অটোরিকশা চালক নূর আমিনের মৃত্যু হয়। এদিকে মাদারীপুরের টেকেরহাটে পেছন দিক থেকে একটি বাস মাহিন্দ্রকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় যানটি। এতে ঘটনাস্থলে মারা যায় অজ্ঞাত কিশোর, আহত হয় আরও 2 জন। বর্ষবরণ ঘিরে পাহাড়ে চলছে সাংগ্রাই উৎসবের প্রস্তুতি। বান্দরবানের পাহাড়ি পল্লীতে চলছে নানা আয়োজন। বিভিন্ন ক্যাং ও বিহারে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। উৎসবের আনন্দ ভাগাভাগি করতে পরিবার পরিজন নিয়ে শেষ মুহূর্তে কেনাকাটায় ব্যস্ত মারমা, যুবক যুবতী, শিশু, বয়স্ক সহ সবাই। সাংগ্রাই উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের কথা জানান উৎসব উদযাপন কমিটি। আগামী 13 থেকে 19 এপ্রিল পার্বত্য জনপদ বান্দরবানে উদযাপিত হবে এই উৎসব। বাংলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হাম ও উপসর্গ নিয়ে আরও 2 জনের মৃত্যু, ভর্তি 950-র বেশি। সারা দেশে টিকাদান শুরু 20 এপ্রিল। ক্যাম্পেইনের 45 দিনে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা। জ্বালানির সংকট বাড়ছে। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। ফিউয়েল কার্ড ও ট্যাগ অফিসারের উপস্থিতিতে বিভিন্ন স্থানে তেল বিক্রি। এবং কক্সবাজারে হামলার শিকার নিউজিল্যান্ডের পর্যটক পরিবার উদ্ধার। লুট করা মালামাল উদ্ধার হলেও আটক হয়নি কেউ, নিরাপত্তা দিচ্ছে কোস্টগার্ড। এ ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ নিবিড়। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।